এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এতে প্রদর্শিত ঘটনা, স্থান অথবা চরিত্র কাল্পনিক। যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনই ভিডিওটি ছেড়ে দিন। আত্মার আর্তনাদ, ভয় যেখানে শ্বাস নেয়। আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে। আপনি এখন শুনছেন আত্মার আর্তনাদ, যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে কোনো নতুন এপিসোড মিস না হয়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা, যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও। আমাদের খুঁজে নিন ইনস্টাগ্রামেও হরর বাংলা নামে, জয়েন করুন হোয়াটসঅ্যাপ চ্যানেলে, আর শুনে নিন প্রতিটি এপিসোড স্পটিফাইয়ে, যেখানেই থাকুন। বৌদির মৃত্যুর পর আমাদের পরিবার প্রায় ছড়িয়ে গিয়েছিল। সবাই যেই যার মতো দিকছুট হয়ে গিয়েছিল শোক সামলাতে। শুধু আমি আর দাদা থেকে গিয়েছিলাম দমদমের পুরনো বাড়িতে, যেখানে বৌদি মারা গিয়েছিল আগুন লেগে। নিজের ঘরে, ঠিক যেখানে আজও ফ্রেমে বাঁধানো ওর হাসি মুখের ছবি ঝুলছে। মৃত্যুর 1 বছর পর সেই ছবি বাড়িতে টাঙানো হয়েছিল। বৌদির শেষ ভালো হাসিটা যেন ছবিটা থেকেই এখনো জলজল করে তাকিয়ে থাকে। কিন্তু ছবিটা নিয়ে প্রথম অস্বস্তিটা শুরু হলো একটা খুব ছোট জিনিস দিয়ে, চোখ। একদিন দুপুরে আমি টেবিলে বসে মোবাইলে স্ক্রল করছিলাম, হঠাৎ মনে হলো কেউ তাকিয়ে আছে। চোখ তুলে দেখি বৌদির ফ্রেমের ছবি, কিন্তু ওর চোখ যেন খানিকটা বাঁদিকে ভরে গেছে। আগেও অনেকবার দেখেছি ছবি, কিন্তু চোখের পাতা এতটুকুও নড়েনি। আমি হেসে বললাম, আমার মনের ভুল। কিন্তু রাতে যখন বাথরুমে যাব বলে উঠি, তখন দেখি সেই চোখ ঠিক আমার দিকে তাকিয়ে আছে, একদম সোজা। আর ফ্রেমের কাঁচটা যেন একটু কাঁপছে। আমি গলা শুকিয়ে গেলেও কিছু বললাম না। পরদিন দাদাকে বলি, ছবিটা কি একটু অদ্ভুত লাগছে না? দাদা শান্তভাবে বলল, তুই জানিস না, মা আর ঠাকুমা বলতো মৃত্যুর পরে ছবি থাকলে আত্মা আটকে থাকে। আমি কাঁপা গলায় বলি, মানে বৌদির আত্মা ওর ফ্রেমে? দাদা তখন ফিসফিস করে বলল, তুই জানিস না, ও মরেছিল আগুনে, কিন্তু শরীরটা পুরো পোড়া ছিল না। চোখ দুটো আস্ত ছিল। আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। সেই রাতেই ঘরের আলো বন্ধ করে শুয়েছিলাম, কিন্তু হঠাৎ জানলা দিয়ে এক ঝলক আলো এসে পড়ল ছবির ওপর। আর আমি স্পষ্ট দেখলাম বৌদির চোখ দুটো আস্তে আস্তে বাম থেকে ডানে ঘুরছে। শীতের রাতে আমার ঘাম দিয়ে জামা ভিজে গেল। ঘুম আসে না। রাতভর আমি শুধু তাকিয়ে থাকি ওই ফ্রেমের দিকে। সকালবেলায় দাদা বলল, আজকে যে জায়গায় বৌদির চোখ রেখেছিল, জানিস ওইখানে রান্নাঘরে আগুন লেগেছিল। আমি বলি, কি বলছিস? দাদা আবারও ফিসফিস করে বলে, আর আজকাল যেদিকে ওর চোখ পড়ে, সেদিকে কিছু না কিছু দুর্ঘটনা ঘটে। আমি এখন প্রায় প্রতিদিন ভোরে উঠে বসে থাকি বৌদির ছবির দিকে তাকিয়ে। আমার নিজের অজান্তেই একটা ভয়, একটা কৌতূহল আর একটা দায়িত্ব তৈরি হয়েছে। আমি যেন সেই চোখের দিক নির্দেশ বুঝে নিতে চাই। তৃতীয় দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি বৌদির চোখ এবার চেয়েছে নিচতলার স্টোর রুমের দিকে। ঠিক দুপুর নাগাদ খবর এলো, আমাদের পুরনো কেয়ারটেকার, বাগান করতেন যিনি, তিনি সেই ঘরের দরজার ফাঁকে পড়ে গেছেন, হাত ভেঙেছে। কারো নজরে পড়লে হয়তো আগেই রক্ষা পেতেন। আমি এবার থেমে গেলাম না। দাদাকে ডেকে বললাম, তুই যদি বলিস এ কাকতাল, আমি বলছি না, কিন্তু এটা থামছে না। দাদা চুপচাপ শুনল আর হঠাৎ বলল, তুই জানিস, আমিও দেখেছি, আর তাই আমি ছবিটা নামিয়ে ফেলতে চেয়েছিলাম আগে। আমি বললাম, তবে করিসনি কেন? দাদা মাথা নিচু করে বলল, কারণ
ছবিটার চোখ একদিন আমার দিকে তাকিয়েছিল, আর তার পরদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার বুক কেঁপে উঠল। তবে কি এই ছবি শুধু চোখ নড়ায় না, ভবিষ্যতও বলে? আমরা ঠিক করলাম এবার ছবি সরাবই, কিন্তু যেই দড়ি থেকে ছবি নামাতে যাব, একটা হিমেল ঠান্ডা বাতাস ঘরের মধ্যে ঘুরে গেল, সব জানালা বন্ধ থাকা সত্ত্বেও। আর ছবিটার কাচে এক ফোঁটা ফাটল, মাঝ বরাবর যেন কারো চোখের জল গড়িয়ে পড়ছে। আমরা পিছিয়ে এলাম। সেই রাতেই দাদার ঘরে বৌদির হাসির আওয়াজ শোনা গেল। একবার নয়, বারবার। দাদা দরজা খুলে দেখল টেবিলের উপর রাখা বৌদির ছবি নেই। ছবিটা রাখা ছিল আমাদের বসার ঘরে, অথচ এখন ওর ঘরের বিছানার পাশে। পরদিন আমি ছবি নিয়ে যাই লোকাল এক ব্রাহ্মণের কাছে। উনি কাপা গলায় বললেন, এই ছবির ভেতর আত্মা আটকে আছে। ওর মৃত্যুটা স্বাভাবিক ছিল না, কিছু ছিল অসমাপ্ত, আর তুমি না জানলে ও মুক্তি পাবে না। আমি বললাম, কি অসমাপ্ত? তিনি বললেন, কে যেন ওকে শেষ মুহূর্তে রক্ষা করতে চেয়েছিল, কিন্তু পারেনি। আর এই চেহারাটা, এই চোখগুলো এখন প্রতিশোধ চায় না, কিন্তু সত্যি চায়। কারণ চোখ শুধু ঘোরে না, চোখ তোমায় পথ দেখায়। সেই দিন থেকে আমি আর ঘুমোতে পারি না। প্রতিদিন সকালে দেখি ছবির চোখ কোথাও না কোথাও তাকিয়ে থাকে। সেই জায়গাতেই কিছু না কিছু ঘটেই যায়। সিঁড়ির নিচে গ্যাস লিকেজ, পেছনের বারান্দায় কাপড় শুকাতে দিয়ে উধাও হয়ে যাওয়া, রান্নাঘরে লাইট নিভে গিয়ে আগুনের গন্ধ, সব কিছুই যেন চোখের ইশারায় পূর্বাভাস পায়। এতদিন পর আমি সাহস করে বৌদির পুরনো ডায়েরিটা খুঁজি। লকারের ভেতরে থাকা সেই ডায়েরি পাতা উল্টে এক জায়গায় থেমে যাই। তারিখ মৃত্যুর ঠিক একদিন আগে। আজ আমার ভীষণ অশান্ত লাগছে। আমি যে সত্যিটা কাউকে বলতে পারি না, অভিক যেন বুঝতে পারে, নয়তো আমি আগুনের মধ্যে হারিয়ে যাব। আমি জানি আমাকে কেউ বাঁচতে দেবে না। অভিক কে? দাদার এক পুরনো বন্ধু ছিল, প্রায়ই বাড়ি আসতো এক সময়, কিন্তু হঠাৎ একদিন আসে আর পরদিন বৌদির মৃত্যু। আমি অভিককে খুঁজে বার করি। আজ সে অন্য শহরে এক অফিসে কাজ করে। ফোনে কথা বলি। আমি বলি, ভাই তোমার কিছু মনে আছে বৌদি মরার আগের দিন তুমি এসেছিলে? ওর গলা থমকে যায়। তুমি কে বললেন? ও হ্যাঁ, কিন্তু আমি তো আগুনের কথা শুনেই শহর ছেড়ে দিই। আমি বলি, তুমি কি জানো আগুন লেগেছিল কিভাবে? সে চুপ। তারপর একটানা বলে, আমি কিছু বলতে চাই না, আমি তখন খুব ঘোলাটে অবস্থায় ছিলাম, ভুলে গেছিলাম বৌদিকে আমার পছন্দ, ওর না বলাটা মেনে নিতে পারিনি। আমি শুধু ভয় দেখাতে চেয়েছিলাম, গ্যাস ছেড়ে দিয়েছিলাম, লাইট জ্বালায়নি। আমার মাথা ঝাঁঝা করে ওঠে। তবে কি বৌদির মৃত্যু খুন ছিল? আমি ফোন রেখে দিই। দাদা সব শুনে স্তব্ধ, ওর চোখে জল। বলল, তাই ছবির চোখ ঘোরে, তাই ও কিছু বলার চেষ্টা করে। আমরা ঠিক করি এবার সত্যিটা জানাবো। ডায়েরির কপি, ফোন কলের রেকর্ড সব জমা দেব। তবে তার আগের রাতে আবার কিছু অস্বাভাবিক ঘটল। ছবির চোখ এবার জানালার দিকে তাকিয়ে, আর জানালার কাঁচে জল জমে লেখা, শেষ হয়ে গেছে না, এখন শুরু। আমরা পেছন ফিরে দেখি, ফ্রেমের নিচে বৌদির হাতের ছাপ, একদম আস্ত। আর পরদিন সকালে রেডিওতে খবর, অভিক আত্মহত্যা করেছে। ওর ফ্ল্যাটে একটা অদ্ভুত কথা লেখা ছিল আয়নায়, তুই চাইলি না, ও চাইছিল, ও চোখ দিয়ে সব দেখে। অভিকের আত্মহত্যার খবর আসার পর আমরা কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে বসেছিলাম। তারপর হঠাৎ এক অদ্ভুত শান্তি নেমে এলো আমাদের বাড়িতে। ছবির চোখ এবার আর নড়ে না, যেমন ছিল ঠিক তেমনই একটা স্থির শান্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে সামনে। আমি প্রতিদিন সকালে উঠে ছবি দেখি, চোখ আর ঘোরে না, জানালায় জল জমে না, রাতেও কাঁপুনি দিয়ে ওঠা বাতাস আর আসে না। একটা দীর্ঘশ্বাস, একটা শেষ কথা যেন বলা হয়ে গেছে।
কিন্তু কি সত্যি সব শেষ? 3 দিন পর এক রাতে ঘুম ভেঙে দেখি জানালার পাশে বসে কেউ কাঁপা কাঁপা গলায় বলছে, আমি শুধু চেয়েছিলাম কেউ জানুক, আমি চাইনি ভয় দেখাতে, আমি চাইনি ঘরটা ঠান্ডা হয়ে যাক। আমি চমকে উঠি, আলো জ্বালাই, কেউ নেই। তবে জানালার নিচে ফ্লোরে একজোড়া পায়ের ছাপ, পা ভিজে, যেন সদ্য জল থেকে উঠে এসেছে কেউ। আর দেয়ালের পাশে রাখা বৌদির ফ্রেমে ছবির একপাশে হালকা হাসি দেখা যাচ্ছে, কিন্তু এক চোখে জল টলটল করছে। পরদিন সকালে সেই ফ্রেমে চিরকালীন এক পরিবর্তন দেখতে পাই। চোখ আর নড়ছে না, কিন্তু কাঁচের ভেতরে যেন কেউ স্থায়ীভাবে জমে গিয়েছে। আর ছবির পেছনে একটা ছোট্ট কাগজ খুঁজে পাই, যেটায় লেখা, আমার শরীর পুড়েছিল, কিন্তু সত্যিটা নয়। সেদিন দুপুরে আমরা স্থানীয় থানায় গিয়ে সব কিছু জমা দিই। ডায়েরির স্ক্যান, কল রেকর্ডিং, ফটো, অল প্রুফ জমা হয়। অভিকের কাজের জায়গা থেকেও তদন্ত শুরু হয়। বৌদির নামটা আবার সকলে বলে, এইবার সম্মানে। সেই রাতে প্রথমবার বাড়িতে একটা ভারমুক্ত অনুভূতি এলো। ঘুমাতে যাওয়ার আগে আমি শেষবারের মতো ছবির দিকে তাকাই। চোখ এবার কাঁপছে না, ঘুরছেও না, কিন্তু যেন হাসছে, একটা শান্তির হাসি। তবে তখনও জানতাম না ছবির চোখ বন্ধ হয়নি, ও শুধু এখন অন্য কারো দিকে তাকিয়ে আছে। কেননা 1 সপ্তাহ পর পাশের বাড়ির লোক এসে বলল, তোমাদের ছাদের দিকের জানালা দিয়ে একটা মহিলা মাঝে মাঝে তাকিয়ে থাকে। ফ্রেমের মতো লাগলেও চোখ একবার আমার ছেলের দিকে ঘুরেছিল। পরদিন সে পড়ে গিয়ে কোমর ভেঙেছে। আমি কিছু বলিনি, শুধু জানি ছবির চোখ এখনো সেখানে আছে। ও কেবল হিংসা, প্রতিশোধ কিংবা অভিশাপের জন্য নয়। ওর কাজ হলো দেখা, সত্যিটা দেখা, বলে যাওয়া। আর তাই আমরা ছবিটা আর নামাইনি। তো এইভাবেই শেষ হলো আজকের গল্প। কিন্তু সত্যিই কি সব শেষ হলো, নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও? আপনি কি নিশ্চিত এখনো একা আছেন? হয়তো না। আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে, আরও এক আত্মার আর্তনাদে।